হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হাতের উপর হাত বুলাচ্ছে আর বসে বসে কান্না করছে নীলা। আর নীলার ঠিক সামনেই লাঠি হাতে দাঁড়িয়ে আছে নীলার সদ্য বিবাহিত বর আবির। আজকে আবির আর নীলার বাসর রাত, আর বাসর রাতেই বরের হাতে লাঠির বাড়ি খেয়ে বসে বসে কাঁদছে নীলা। কাঁদতে কাঁদতে নীলা মেঝে থেকে উঠে দাঁড়ালো। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দিব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? আমি তো তোর নামে মামলা করব। নীলার কথা শুনেই আবির হাতের লাঠিটা দিয়ে আবারও সজোরে একটা বাড়ি মেরে দিল নীলার পিঠে। এই, আমি তোমার স্বামী, তোমার সাহস কি করে হয় আমার সাথে তুই টুকুটি করে কথা বলার? আপনি করে বলো, নাইলে বাসর রাতে আমার আদর খাওয়ার বদলে মায়ের খাইতে হবে তোমার। কিসের বাসুরাত? হ্যাঁ, আর কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসেবে কখনোই মানব না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালোভাবে বলছি, একদম চুপ করো। আর ভালো বউয়ের মতো আমার কথা শোনো, নইলে লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে নীলার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এর আগে কখনোই কারো হাতের মার খায়নি নীলা, তবে বাসর রাতেই যে তাকে বরের হাতে মার খেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। 30 মিনিট আগে লাল টকটকে রঙের পাথরের কারুকাজ করা লম্বা লেহেঙ্গা আর লাল ওড়না পরে বধূর সাজে বসে আছে নীলা। আজকে সন্ধ্যাতেই বিয়ে হয়েছে তার। ড্যাডির মুখে শুনেছে অনেক বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে হচ্ছে তার। ছেলেটাকে দেখতেও বেশ হ্যান্ডসাম। যদি এগুলো সব ড্যাডির মুখে শুনেছে নীলা, ছেলেকেও দেখেওনি একবারও, কারণ ড্যাডির ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সদ্য বিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন আঁকছিল নীলা এতক্ষণ। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেলাইট ডিনার করবে প্রতিদিন, কোন শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এসব নিয়ে আকাশ পাতাল ভাবছিল নীলা। হঠাৎ নীলার ভাবনায় ছেদ পড়ে দরজা খোলার শব্দে। নীলা এমনিতে অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসর রাত বলে কথা, তাই না চাইলেও একটু লজ্জা চলেই আসে। বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলার সদ্য বিবাহিত বর নীলার সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলল, বাসর ঘরে বর রুমে ঢুকলে সালাম দিতে হয়, এটা কি তোমায় কেউ বলে দেয়নি? আবিরের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে মাথার ঘুমটাটা সরিয়ে ফেলে নীলা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আবিরকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর। আবিরের মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতেই যেন পাগল পাগল লাগছে নীলার। নীলা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের সদ্য বিবাহিত বরকে জিজ্ঞেস করছে যে সে বাসর ঘরে কি করছে। বলি, বাসর ঘরে বর না থাকলে বাসর করবে কার সাথে শুনি? এখন সময় নষ্ট না করে আমায় সালাম করো জলদি। ফাট, তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো, আমার বর কোথায়? বলো, আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় তুমি হয়তো বরের নামটা ঠিক করে শোনো নীলা, তাই এমন আবল তাবল বলছো। তোমার বিয়ে কোনো বড় লোকের ছেলের সাথে নয়, বরং আমার মতো এই ভিখারির সাথেই হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসেবে। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। কথাগুলো বলে দরজার দিকে পা বাড়ায় নীলা। সাথে সাথে রুমের এক কোনায় একটা লাঠি রাখা ছিল, সেটা হাতে নিয়ে নীলার হাতে বাড়ি মেরে দেয় আবির। লাঠির বাড়ি খেয়ে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে নীলা। তার পরের ঘটনাটাও প্রথমেই বলা হলো। এইভাবে বসে বসে নেকাকান্না না করে এখানে এসে আমার পা টেপো জলদি। বিছানার উপর শুয়ে পড়ে নীলার দিকে তাকিয়ে ওপরের কথাটা বলল আবির। আবিরের কথাগুলো শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দিব। তুই মিথ্যে বলে আমায় বিয়ে করেছিস। তোকে আমি স্বামী বলে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আবির রাগী গলায় বলল, তবে রে, দুটো বাড়ি খেয়ে পেট ভরেনি তাই না? আবারও কয়েকটা লাঠির বাড়ি লাগবে তাই না? কথাটা বলেই আমি লাঠিটা উঁচু করে ধরলাম, সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নিল, চিৎকার করে বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, মেরো না প্লিজ।
এই তো আমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে এসো, কাজে লেগে পড়ো। কথাটা বলেই বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল আবির। না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে নাক টানতে টানতে আবিরের কাছে গিয়ে আবিরের পা টিপতে লাগলো নীলা। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে নীলা। সেদিকে আবিরের কোনো খেয়াল নেই। সে আরামে শুয়ে থেকে বইয়ের পা টিপে দেওয়ার মজা উপভোগ করছে। বেশ কিছুক্ষণ পা টেপার পর নীলার এক হাত ধরে হ্যাচকা টান দিল আবির। আচমকা হাতে এমন টান পড়ায় তাল সামলাতে না পেরে আবিরের বুকে আছড়ে পড়ল নীলা। সাথে সাথে আবির নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওই, একদম নড়াচড়া করবা না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুমা না, আমাকে ছাড়। বেটা ছোট লোক, আমি তোর সাথে ঘুমাবো না। লাঠিটা কি তাহলে আবার আনবো? ভালোই ভালোই আমায় ঘুমাতে দাও, আর নিজেও ঘুমাও, নইলে সারা রাত ধরে না ঘুমিয়ে আমার পা টিপতে হবে আর লাঠির বাড়ি খেতে হবে তোমার। আবিরের কথা শুনে শব্দ করে কাঁদতে লাগলো নীলা। ও ড্যাডি গো, আমায় এই ছোট লোকের কাছ থেকে নিয়ে যাও, আমি এর সাথে থাকবো না। ওই চুপ, একদম চুপ, নইলে মাথার উপর তুলে একটা আছাড় মারবো, বলে দিলাম। চুপ করে ঘুমাও বলছি, কালকে আবার আমাদের আসল বাড়ি যেতে হবে। আবিরের কথা শুনে নাক টেনে ধরা গলায় নীলা বলল, আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা, আমার মতো একজন গরিব মানুষের বাড়ি এটা হবে? আরে এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি, তোমায় বিয়ে করব বলে। কালকে তোমার আমার আসল বাড়িতে নিয়ে যাব, আমার কুড়ে ঘরে। এখন ঘুমাও তো। আবিরের কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা কুড়ে ঘরে থাকবে, ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছু বলারও সাহস পাচ্ছে না ও। তাই মনে মনে বুদ্ধি করলো, আবির ঘুমলে ও চুপি চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আবিরও নীলাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আস্তে করে চোখ খুলে আবিরের দিকে তাকালো নীলা। যখন বুঝতে পারলো আবির বিফোরে ঘুমোচ্ছে, তখন খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল নীলা। তারপর ধীরে পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খপ করে ধরে ফেলল আবির। কি হলো জানেমন, সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসর রাতে বাসর না করে পালিয়ে যাচ্ছ? এটা কি মেনে নেওয়া যায় বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসেবে মানব না। আমার স্বামী হবার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। কথাটা বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আবির। আবিরের চর খেয়ে ফ্লোরে পড়ে গেল নীলা। আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরালো। স্বামী হিসেবে যখন মানতেই পারবি না, তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলি কেন? কেন গ্রাম থেকে সদ্য আসা একটা সৎ সরল ছেলের বুকে ভালোবাসার তীর মেরেছিলি? কেন আমি বারবার ইগনোর করা সত্ত্বেও আমার পিছে পিছে ঘুরে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি? আমার কেনই বা বিনা দোষে তোর জন্য আমায় জেল খাটতে হয়েছিল? উত্তর দে, উত্তর দে আমায়। কথাগুলো বলেই আবারও নীলার গালে থাপ্পড় মারল আবির। আবিরের হাতের মার খেয়ে নীলার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলেছে একাধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিল আবির। নীলাও মার খাওয়ার ভয়ে আর কিছু বলছে না। কোলে করে বিছানায় এনে বসিয়ে দিল নীলাকে আবির। তারপর নীলার ঠোঁটের কাটা জায়গাটা পরিষ্কার করে দিয়ে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আবিরের কথা শুনে নীলা চিল্লিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির রাগী গলায় বলে উঠল, আর একটা কথা বললে তোমার জন্য ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সেই আগের মতোই ভালো ও সহজ সরল ছেলে হয়ে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আবিরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নীলার। নীলা বাধ্য মেয়ের মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবির চলে গেল ব্যালকনিতে। ব্যালকনি গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আবির। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অশ্রুধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিল আবির। 1.5 বছর আগে গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজার স্বপ্ন নিয়ে আসে আবির। আবিরের মা আবির ছোট থাকতেই মারা যান। সৎ মা আবিরকে কষ্ট দেবে ভেবে আবিরের বাবা আর বিয়ে শাদী করেন না। সারাদিন রিক্সা চালিয়ে কোনো রকমে বাপ ছেলে মিলে সুখে ছিল আবিরের বাবা আর আবির। আবিরের বাবা অনেক পড়াশোনা জানা ভালো শিক্ষিত লোক হলেও কেন জানি না সে কোনো চাকরি করতো না, বরং রিক্সা চালিয়ে যা রোজগার করত
সেটা দিয়েই বাবা ছেলের বেশ ভালোভাবে চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আবির ঢাকায় পড়াশোনা করতে চায়নি, কিন্তু ওর বাবার জোরাজুরিতেই ঢাকার কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হয় আবির। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো আবিরের কাছে, কিন্তু বাবার স্বপ্ন পূরণ আবিরকে করতেই হবে। বাবাকে যে খুব বেশি ভালোবাসতো আবির। ঢাকায় আসার পর আবিরের বাবার পরিচিত একজন লোকের বাসায় ওঠে আবির। লোকটা বেশ ভালো ছিল, আবিরকে সে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামি দামি কলেজে ভর্তি হয় আবির। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয় না ওর। আর আবির ঢাকায় এসে যার বাসায় ওঠে তার সাথে কলেজের প্রিন্সিপালের ভালো সম্পর্ক থাকায় আরও একটু উপকার হয় আবিরের। প্রথম দিন কলেজের জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথার চুলে তেল লাগিয়ে চুল আশ্রয় রেডি হয়ে নেয় আবির। তারপর কলেজে চলে যায়। কলেজের সবাই আবিরকে দেখে বেশ হাসাহাসি করে, এক একজন এক এক রকম অপমানজনক কথাও বলে, কিন্তু আবির সেগুলো গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। আবিরের তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্ন ওকে যে করেই হোক পূরণ করতেই হবে। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায় আবিরের। এর মাঝে আবির শহরে থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নেয়। নিজের ড্রেস আপও অনেকটাই চেঞ্জ করে ফেলে। আবিরকেও তখন অনেকটাই স্মার্ট লাগতো, কিন্তু আবির কলেজের কারোর সাথে কথা বলতো না, সবসময় পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতো। আবিরকে দেখতে 5 ফুট 10 ইঞ্চি হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যাম, মায়াবী চোখ, চৌকা নাক, আর মুখে সবসময় মিষ্টি হাসি। আবিরের চেহারাতেই ছিল একটা নিষ্পাপ ভাব, আর বেশ হ্যান্ডসামও। পড়াশোনায় ভালো হয় অনেক মেয়ে আবিরের সাথে প্রেম করার জন্য এগিয়ে এসে কথা বলতে চাইতো, কিন্তু আবির সবসময় নিজেকে গুছিয়ে নিত সবার থেকে, কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছে করে কথা বলতো না। একদিন আবির কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতেই একটি মেয়ে দৌড়ে এসে আবিরের ওপর আছড়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে নিয়ে নিচে পড়ে যায় আবির। হাতে বেশ ব্যথাও পায় আবির, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে মেয়েটির দিকে না তাকিয়েই নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আবির। তারপর অন্যদিকে ঘুরে সরি বলেই হনহনিয়ে সেখান থেকে চলে যায় আবির। আবির চলে গেলেও পিছনে থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকার বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা, যেমন তার রূপ তেমনই তার অহংকারে ভরা, আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারে না নীলা। রাগে ফোঁস করতে থাকে ও। আর তখনই নীলার বান্ধবী অনু আর রাখি এসে বলে, কি রে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবার ফিরেও তাকালো না ছেলেটা। আহারে, আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তোকে দেখেও না দেখার মতো করে চলে গেল। এই তোর রূপের বাহার। বান্ধবীদের কথায় মাথায় যেন রক্ত উঠে যায় নীলার। ওই কেউ ভূতটার এত বড় সাহস, ও আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললেই কি সব ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তো তোকে দেখে এমন ভাব করলো যেন তোর রূপে ওর কিছু যায় আসে না। তাহলে আমি ওর হাত পা ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেঁয়ো ভূত তোর মতো রূপতিকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে নীলার, কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বল? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পিছনে পোষা কুকুরের মতন ঘুরঘুর করে, তোর ভালোবাসায় পাগল হয়ে যায়। তাহলে বুঝবো তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস কি তুই? আমি কি না প্রেম করব, তাও আবার ওই কেউ ভূতটার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ইয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যি প্রেম করতে। তুই শুধু ওর সাথে এমন কিছু কর যেন ও তোর প্রেমে পড়ে। পড়াশোনায় ভালো বলে খুব অহংকার ওই ছেলেটার, ওর সব অহংকার ভেঙে দে। আর যখন ও তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি, সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবে নীলা, তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিকই বলেছিস, আমি সত্যিই তাই করব। ওই কেউ ভূতটাকে আমার পেছনে কুকুরের মতো দৌড় দেওয়াবো আমি। তারপর আমার এই অপমানের প্রতিশোধ নিব, আর এটা আমার চ্যালেঞ্জ।
এই নীলার চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকেই নীলা আবিরের সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আবির পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, তাই নীলার দিকে তেমন গুরুত্বও দিত না। এটাতে নীলার রাগটা যেন আরো বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কি করে এই আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর আবির লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখনই নীলা গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল, যদি কিছু মনে না করেন আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় আবির। নীলা আবিরের পাশে বসে মিষ্টি এসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চাইতে পড়াশোনায় ভালো, বাট আমার মাথায় না এই পড়াশোনার ব্যাপারটা একদমই ঢুকছে না। আপনার যদি একটু ফ্রি সময় থাকে তাহলে কি আপনি আমাকে একটু টিউশনি পড়াতে পারবেন? আপনাকে ভালো বেতন দেব। নীলার কথা শুনে আবিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ আবিরও চাইছিল কোনো একটা টিউশনি জোগাড় করতে, কারণ ঢাকা শহরে থাকার খরচা অনেক বেশি, যে খরচা দিতে গিয়ে ওর বাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই আবির কিছু না ভেবেই রাজি হয়ে যায়। জি পারবো, তবে আমি বিকাল 4টা থেকে 5টার মধ্যে পড়াতে পারবো। আপনার কি সময় হবে তখন? কেন হবে না, অবশ্যই হবে। আমি তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না, তাহলে আপনি আজকে বিকেল থেকে পড়ানো শুরু করুন, আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানে সময় মতো চলে যাব ইনশাল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আবিরকে দিয়ে দেয়। নীলার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় নীলার আরও একটু সুবিধা হয়। আবিরের মতো নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসায় কাজের লোক ছাড়া আর কেউ থাকতো না। বিকেল 4টের সময় নীলার বাসার সামনে পৌঁছে যায় আবির। নীলাদের বাসার সামনে পৌঁছে একদম হা হয়ে যায় আবির। বিশাল বড় নীলাদের বাড়ি, আর গেট দিয়ে ঢুকতেই 4 থেকে 5টা প্রাইভেট গাড়ি দেখতে পায় আবির। বিশাল বড় দোতলা বাসা, বাসার সামনে অনেকটা বাগানের মতো করে ফুল গাছ লাগানো। আবির বেশ কিছুক্ষণ চারিদিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। হঠাৎ নীলার ডাকে ধ্যান ভাঙে আবিরের। আবির স্যার, আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। নীলার ডাকে পেছনে ফিরে আবির। নীলা কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সেজে আছে, চুলগুলো ছেড়ে রাখা, অনেক সুন্দর দেখতে লাগছে নীলাকে। আবির নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। তারপর নীলার সাথে ভেতরে চলে যায় পড়াশোনার জন্য। নীলা বেশ ভালোভাবেই পড়তে থাকে আবিরের কাছে। ওকে দেখে বা ওর কথা শুনে মনেই হয় না যে ও এত বড় লোক পরিবারের মেয়ে। ড্রেস আপও পরে একদম সাদাসিধা। নীলার এমন ভালো আচরণ আর অহংকার মুক্ত দেখে আবিরের মনে একটা ভালো লাগা সৃষ্টি হয় নীলার জন্যে। পড়ানো ছাড়াও নীলা দিনে 4 থেকে 5 বার ফোন করে কথা বলে আবিরের সাথে, এমনকি অনেক কেয়ারও করতে থাকে আবিরের। মাস শেষে 10,000 টাকা তুলে দেয় আবিরের হাতে। আবির নিজে থেকে কখনো টাকা চায় না, কিন্তু নীলা এমন ভাব করে যেন সে আবিরের কষ্ট কমানোর জন্য এমন করছে। এভাবেই কেটে যায় 3 মাস। আবির আর নীলা এখন অনেকটাই কাছাকাছি চলে আসে। একদিন ছুটির দিনে নীলা আবিরকে ফোন করে ওর বাসায় ডাকে। আবিরও খুশি হয়ে চলে যায় নীলার বাসায়। আবিরকে অবাক করে দিয়ে নীলা খাঁটি বাঙালি মেয়েদের মতো করে শাড়ি পরে হালকা সাজে সামনে আসে আবিরের। আবির নীলাকে দেখে একদম পাথর হয়ে যায়। এমনিতেই আবিরের মাঝে ভালো লাগা কাজ করতো নীলার জন্য, কিন্তু সেই ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে যায় আবির জানতই না। লাল পাড়ে সাদা শাড়ি সুন্দর করে গ্রামের মতো করে পরেছে নীলা, সাথে কানে বড় বড় একজোড়া ঝুমকো, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটি লাল টিপ, গলায় লাল পাথরের নেকলেস, চুলগুলো খোপা করে তাতে লাল টকটকে গোলাপ গুজে রেখেছে নীলা। ঠোঁটে পড়েছে গাঢ় করে লাল লিপস্টিক, হাত ভর্তি লাল সাদা মিক্সড চুড়ি, সব মিলে একদম অসাধারণ দেখতে লাগছে ওকে। আবির নীলাকে এমন সাজে দেখে নিজের জায়গাতেই যেন জমে গেছে। নীলা গুটি গুটি পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এখনো যেন কোনো ঘোরের মাঝে রয়েছে। নীলা আবিরের সামনে হাতের চুটিগুলো বাজিয়ে বলে ওঠে, কি হলো আবির, কিছু বলবে না আমায়? শুধু কি হাঁ করে দেখেই যাবে? আমার বুঝি লজ্জা করছে না? নীলার কথায় ধ্যান ভাঙে আবিরের। আবির বেশ কিছুটা লজ্জা পেয়ে নীলার দিক থেকে চোখ নামিয়ে নেয়। তারপর হালকা কেসে বলে, আমায় তুমি ডেকেছো কেন নীলা? আর তুমি আমায় স্যার না ডেকে নাম ধরে ডাকছো কেন, তাও আবার তুমি তুমি করে? আমার কথা শুনে নীলা লজ্জা লজ্জা ভাব করে বলে, তুমি কি সত্যি বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ আমার অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বসবাস।
প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই সাজে আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। নীলার কথা শুনে আবির মুখটা শুকিয়ে যায়, কারণ আবিরও যে এই কদিনে নীলাকে ভালোবেসে ফেলেছে। তুমি কি বলছো নীলা? এটা হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমি সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আর তুমি এত বড় লোকের একমাত্র মেয়ে। আমার সাথে তোমার কিছুতেই যায় না নীলা, এটা অসম্ভব। আবিরের কথা শুনে চট করে আবিরকে জড়িয়ে ধরে নীলা। নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। প্লিজ আবির, এভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। দরকার হলে একবেলা খাবো তো একবেলা খাবো না, না খেয়ে থাকবো। তবু আমি তোমায় চাই আবির, নইলে আমি বাঁচতে পারবো না। তোমায় ছাড়া যে মরে যাব আমি। নীলার কথা শুনে আর না করতে পারে না আবির। আবিরও নীলাকে বুকে জড়িয়ে নেয়। তখনও আবির জানতো না তার জন্য নীলা ঠিক কী প্ল্যান করে রেখেছে। এইভাবেই কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আবিরের বিশ্বাস জিতে নেয়। নীলা আবিরকে বলে কলেজের মাঠে সবার সামনে ওকে প্রপোজ করতে। আবিরও ভালোবাসা আর বিশ্বাসের কারণে রাজি হয়ে যায়। সেদিন ছিল কলেজের নবীনবরণ উৎসব। আবির লাল টকটকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু কেড়ে বসে নীলার সামনে। সকলের সামনে নীলাকে প্রপোজ করে আবির। আবিরের মনে ছিল অপরন্ত ভালোবাসা আর বিশ্বাস, কিন্তু আবিরের সেই বিশ্বাস এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে জোরে ছুঁড়ে মারে আবিরের মুখে। তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে আমায়, এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম না, সে দামও নেই তোর। আর তুই কিনা এসেছিস এই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার এমন আচরণে আবিরের পায়ের নিচের মাটি যেন সরে যায়। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আবির। এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জান? তুমি এমন করছো কেন? হাউ ডে ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস হয় কি করে আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে টাকার? তোর চাইতে না আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? নীলার কথা শুনে বলতে বলতে সেখানে এসে হাজির হয় 4-5 জন পুলিশের লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার, আপনারা এসেছেন? আমি আপনাদের ফোন করেছিলাম। এই যে এই গেও ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার দামি গলার হার চুরি করেছে। আপনি একে গ্রেফতার করুন। ওর পকেট চেক করলে আপনারা হারটা পেয়ে যাবেন। নীলার কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে আবিরের। কারণ নীলা যখন আবিরকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্যে, তখন নীলা একটা দামি হার আবিরকে দিয়ে বলে ওটা যেন আবির নিজের কাছে রাখে, কলেজে আসলে নিয়ে নেবে। আবির তখন ভাবতে পারেনি নীলা ওর সাথে এমনটা করবে। পুলিশের লোকেরা আবিরের পকেট থেকে হারটা পায় আর আবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার সময় আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কতটা বেশি আবির সেটা বুঝতে পেরেছিল। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়েছিল হাসাহাসির রোল। জেলখানাতে থাকা অবস্থায় নীলা আসে আবিরের কাছে। নীলাকে দেখে আবির ভেবেছিল নীলা হয়তো নিজের ভুল বুঝতে পেরে ওকে ছাড়াতে এসেছে। কিন্তু নীলা সেদিন বলে ও আবিরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে বান্ধবীদের সাথে বাজি ধরে আবিরের সাথে প্রেমের অভিনয় করেছে। আবির সেদিন একটা কথাও বলেনি নীলাকে, শুধু ঘৃণা ভরা অসহায় চোখে তাকিয়েছিল নীলার দিকে। নীলা চলে যাওয়ার একটু পরেই আবিরের কাছে খবর আসে আবির জেলখানায় শুনে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আবির প্রায় পাগল হয়ে যায় ওর বাবার মৃত্যুর শোকে। একমাত্র নীলার কারণে ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারেনিও। বাবাকে হারাতে হয়েছিল সেদিন আবির মনে মনে প্রমিস করে নীলার সব অহংকার ও চুরমার করে দেবে। নীলাকেও একজন প্রকৃত বাঙালি বউ বানাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতে সেই কথাগুলো নিয়ে ভাবছিল আবির। আবিরের চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল অসম্ভব কষ্টে। ভোর 4:30। মুখের ওপর ঠান্ডা পানির ঝটকা লাগায় ঘুম ভাঙে নীলার। ঘুম ভাঙতে লাফিয়ে উঠে বসে নীলা। তারপর চোখ ডলতে ডলতে বলে, হাউ ডে ইউ, ইউ স্টুপিড! কি করলে এটা? আমার মুখের উপর এভাবে পানি ছুঁড়ে মারার মানেটা কি? নীলার কথা শুনে গ্লাস হাতে নীলার পাশে বসে বাঁকা হেসে আবির বলল, মনে হচ্ছে কাল রাতের কথাগুলো সব ঘুমের ঘরে ভুলে গেছো, তাই না নীলা? ওকে, গুড। তুমি চাইলে আমি আবার মনে করিয়ে দিতে পারি। কথাগুলো বলেই হাতে গত রাতে সেই লাঠিটা উঠিয়ে নিল আবির।
আবিরের হাতে লাঠি দেখে রাতের কথা সব মনে পড়ে গেল নীলার। ভয়ে নীলা শুকনো ঢোক গিলে বলল, কি 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 করবে তুমি? আমাকে এত রাতে ঘুম থেকে তোলার মানে কি? এত রাত নয়, বরং ভোর বলো। আর আমি তোমায় তুলেছি কারণ তুমি এখন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়বে। তাই যাও, বিছানা থেকে নেমে কাপড় পাল্টে ওযু করে এসো, নামাজ পড়ো। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, নামাজ? আমি তো জীবনেও নামাজ পড়িনি, আর নামাজ পড়তেও জানি না। আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো। কথাটা বলেই যেই না শুয়ে পড়তে নিল নীলা, সাথে সাথে আবির নীলার পেছনে একটা বাড়ি মেরে দিল। নীলা চিৎকার করে উঠে নাকে কাঁদতে শুরু করলো। নীলার কান্না দেখে আবির রাগী গলায় বলল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। এর মাঝে তোমাকে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে যেতে হবে ওযু করার জন্য। তা না হলে এটার বাড়ি একটা নিচে পড়বে না। আবিরের কথা শুনে ঠোঁট উল্টে ন্যাকা কান্না শুরু করলো নীলা। আবির সেদিকে গুরুত্ব না দিয়ে 1, 2, 3 গুনতে শুরু করলো। সাথে সাথে নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা দেখে মুচকি এসে আবির মনে মনে বলল, তোমাকে আমি ভালো করে ছাড়বো নীলা, কারণ তোমায় আমি ভালোবাসি। তাই তোমাকে একজন ভালো স্ত্রী বানিয়ে ছাড়বো আমি। তার জন্য আমার যা করতে হয় আমি করব। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে আবির বলল, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, জলদি ফ্রেশ হয়ে বাইরে বের হও। আবিরের কথা শুনে রাগে দাঁত কিরমির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নেই আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোকে কি করতে পারে। নীলার গায়ে তুই যে হাত দিয়ে আঘাত করেছিস না, সেই হাত কেটে কুচি কুচি করে না কাটতে পারলে আমার নাম নীলা নয়। মনে মনে আমার বকাবকি বন্ধ হয়ে থাকলে এখন জলদি বের হও নীলা, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবিরের কথা শুনে এতক্ষণে নীলার মনে হলো ও ওয়াশরুমে আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে থাকা বিয়ের পোশাকটাও খুলে রেখেছে, শুধু টাওয়াল পরে আছে ও। আবির, আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে এসেছি, আর এখন আমি শুধু টাওয়েল পরে আছি। এখন আমি বাইরে বের হবো কি করে? নীলার কথা শুনে আবির তার ব্যাগ থেকে একটি অনেক সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, দরজাটা একটু খোলো, আমি তোমার জন্য পোশাক এনেছি, সেগুলো নিয়ে পরে নাও। ভয় নেই, আমার এখন তোমাকে দেখার মতো মুড নেই, তাই সময় নষ্ট না করে পোশাকটা নাও। আবিরের কথা শুনে না চাওয়া সত্ত্বে হালকা একটু দরজা খুলল নীলা। তারপর আবিরের হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়েই দরজা লাগিয়ে দিল। নীলার এমন করা দেখে মুচকে আসলো আবির। নীলা কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, ছি, এইগুলো কি? এই 2 পয়সার পোশাকগুলো কে পরবে? আমি বাবা এসব পরবো না। আমার জিন্স আর টপস কই? আজ থেকে তুমি এগুলোই পরবে নীলা, একজন মুসলমান মেয়ের এটাই হলো আসল পোশাক। জিন্স টপের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি কিছুতেই এগুলো পরতে পারবো না। আমার জিন্স আর টপসই চাই। ওকে ফাইন, তোমাকে কিছুই পরতে হবে না, তুমি টাওয়াল পরে বাইরে এসো। তারপর কাল রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে? যেটা হয়নি মানে? কিসের কথা বলছো আবির? কিসের আবার? কাল রাতে তো আমাদের বাসরাত ছিল, তো কাল রাতে যখন সেটা হয়নি, তাই আমি ভাবছি তুমি যখন ওই কাপড়গুলো পরবেই না, তাহলে তো তোমায় তোয়ালাই পরে থাকতে হবে, আর তোয়ালা পরেই তো বাইরে বের হতে হবে। তাহলে আমিও তোমার সাথে নিজের বাসরটা সেরে নিব, কি বলো? বাইরে থেকে আবিরের কথা শুনে চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠল, পড়ছি, আমি এখন এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি এগুলো পরে ওযু করে এসো, নামাজ পড়ে নাও জলদি। আবিরের কথা শুনে নীলা আর কোনো উপায় না পেয়ে আবিরের দেওয়া পোশাকগুলো পরে নিল। তারপর অজু করে বাইরে বেরিয়ে এলো। নীলাকে এখন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলেঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক, সাথে মাথায় সুতির পাতলা ওড়না, একদম ভদ্র ও ন্যাক্কার মেয়ের মতো সুন্দর লাগছে দেখতে। আবির বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখন যাও, ওইখানে যা নামাজ রাখা আছে নামাজ পড়ে নাও। আবিরের হাতে এখনো সেই লাঠিটা আছে, যেটা দেখে নীলা আর কিছু বলার সাহস পেল না। তাই বাধ্য মেয়ের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকতে নীলাকে অজু করা, নামাজ পড়া সব শিখিয়েছিলেন, তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢুলে ঢুলে পড়তে নিল নীলা, কিন্তু পড়ল না। এটা দেখে আবির অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর মনে মনে বলল, আজ তুমি ঘুমের ঘরে আমার মায়ের খাওয়ার ভয়ে অনিচ্ছায় নামাজ পড়লে।
খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই দিন আসবে যেদিন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে, তাও আল্লাহর ভয়ে, ইনশাল্লাহ। কথাগুলো আনমনে ভেবেই মিষ্টি করে হাসল আবির। নীলার নামাজ শেষ হলে নাক ফুলিয়ে জায়নামাজের ওপরে বসে রইল নীলা। নীলাকে বসে থাকতে দেখে আবির বলল, এভাবে বসে না থেকে উঠে নিজের সব জিনিসগুলো গুছিয়ে নাও, তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব, খুন করব তোকে আমি। চুপ, একদম চুপ, নইলে এমন মায়ের দিব না যে নিজের নামটাও ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবনে পার হতে হবে। জীবনে তোমার জন্য মোটেও ভালো হবে না। আবিরের ধমকে চুপসে গেল নীলা, কারণ আবিরের হাতে থাকা লাঠিটা দেখে ভয়ে বারবার ঢোক গিলছে নীলা। নীলা আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল নীলা, এ মা, ছি, এগুলো কি খাবার? আমি এসব খাবো না, আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার না আমার বাসার দারোয়ানও খায় না। চুপ, আর একটাও বাজে কথা বলবে তো তোমার না খেয়ে থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সবসময় চেয়ে থাকে, হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালোই ভালোই এগুলো খেয়ে নাও, নইলে সারাদিন না খাইয়েই রাখবো। আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়ে থাকবো, তবুও এইসব ছোট লোকের খাবারগুলো আমি খাবো না। নীলার কথা শুনে আবিরের রাগ হলেও নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাই ডিয়ার ওয়াইফ, তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি ততক্ষণে খাবারটা খেয়ে নিই। কথাটা বলেই নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলো আবির। নীলা আবিরের দিকে তাকিয়ে নাক ছিটকে মনে মনে বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। আবির সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো করে খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঢেকুর তুলল আবির, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এরে, দেখতে দেখতে সকাল 8:30 বেজে গেছে, গ্রামে পৌঁছতে পৌঁছতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল আবির। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলেঢালা বোরখা বের করে নীলার সামনে এনে বলল, এই নাও নীলা, তাড়াতাড়ি এটা পরে নাও, আমরা এক্ষুনি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। আবিরের কথা শুনে 2 আঙুল দিয়ে বোরকাটা ধরে নীলা নাক মুখ কুচকে বলল, কি এটা? কি এটা মানে কি নীলা? তুমি একজন মুসলমান মেয়ে হয়ে বোরকা চেনো না? এটা বোরকা যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট আর ইউ ক্রেজি আবির? আমি মানে এই নীলা কিনা এমন একটা কালো আলখাল্লা পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পড়তে পারবো না। কিন্তু পড়তে তো তোমাকে হবেই, আর এটা শুধু আজ নয়, বরং সব সময় বাইরে যাওয়ার সময় পড়তে হবে তোমায়। কারণ আমি চাই না আমার একমাত্র আদরের বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই আলখাল্লাটা পরবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এতটুকু বলে বোরকাটা দূরে ছুঁড়ে ফেলল নীলা। সাথে সাথে নীলার গালে থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের থাপ্পড় খেয়ে বিছানায় মুখ থুবড়ে পড়ল নীলা। তখনই নীলার হাত ধরে টেনে তুলে আবির বলল, ভালোই ভালোই কথা বললে তোর গায়ে লাগে না তাই না? তোর সাহস কি করে হয় বোরকাটা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলমান মেয়েদের জন্য কতটা ফরজ করা হয়েছে? আর তুই কিনা সেই পর্দা করার বস্তুকে ছুঁড়ে ফেলেছিস। আজকের পর আর কখনো বোরকার সাথে এমন আবোলতামি করবি না। তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি এটা, চলতে পর। আবিরের হাতে থাপ্পড় খেয়ে ভ্যাভা করে কাঁদতে লাগলো নীলা। তারপর আর কোনো উপায় না পেয়ে বোরখাটা পরে নিল আর মনে মনে বুদ্ধি পাকালো। একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় আমি দেখে নিব আবির। তোকে যদি আমি গণপিটুনি খাইয়ে মারতে না পারি না, তাহলে আমার নামও নীলা না। মনে মনে কথাগুলো ভাবতেই আবির নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আশায় বালি মাই সুইট হার্ট। তুমি ভুল করেও ভেবো না যে এই বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে, তাহলে তোমার জন্য ব্যাপারটা একটুও ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো বোরখার নিচে, সেই ড্রেসটার ভেতরে চেনের ভেতরে 2টা তেলেপোকা আর 6টা-7টা চেলা ভরে রাখা আছে। তুমি যদি রাস্তায় একটু বাড়াবাড়ি করে চেষ্টা করো, তাহলে আমি এই ছোট্ট রিমোটটা টিপে দিব, আর সেগুলো চেন খুলে বেরিয়ে তোমার সারা শরীরে দৌড়াদৌড়ি করে বেড়াবে। আবিরের কথা শুনে ভয়ে জোরে একটা চিল্লানি দিল নীলা। নীলার চিল্লানি থামানোর জন্য আবির হঠাৎ করে নীলার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর নীলা কিছুক্ষণ করে
শান্ত হলে নীলাকে ছেড়ে দিয়ে আবির বাঁকা হেসে বলল, আগে বললেই হতো যে তুমি এখন বরের আদের খেতে চাও, শুধু শুধু এমন চিল্লানোর কি ছিল? আবিরের কথা শুনে নীলার শরীর যেন রাগে দুঃখে জ্বলে যাচ্ছে। নীলা বুঝতে পেরেছে আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই নীলা আর কিছু না বলে রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে আবিরের সাথে রওনা হলো। বাসা থেকে বের হতেই বাসার সামনে একটা সিএনজি দাঁড়ানো দেখতে পেল নীলা। আবির নীলার হাত ধরে নিয়ে গিয়ে সিএনজিতে বসিয়ে দিল আর নীলার পাশে নিজেও বসলো। সিএনজি চালক আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে আবির, ভাবির মুখটা একটু দেখতে দিবি না? এভাবে পর্দা করে নিয়ে যাচ্ছিস যে, নিজের বন্ধুর কাছেও বউকে লুকাবি? লোকটির কথা শুনে আবির নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করব বলো, আমার বউটা না অনেক পর্দাশীল ও ন্যাক্কার, তাই স্বামী ছাড়া নিজের সৌন্দর্য আর কারো কাছে প্রকাশ করতে চায় না। তুই চল তো, দেরি হয়ে যাচ্ছে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে নীলা কিছু বলবে, আর তখনই আবির হাতের রিমোটটি নীলাকে দেখালো। সাথে সাথে ভয়ে চুপসে গেল নীলা আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালো আবির নীলাকে নিয়ে। সিএনজি থেকে নেমে সিএনজি চালককে চলে যেতে বলল আবির। তারপর নীলার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। নীলা যেন নিজেকে বন্দি পাখি মনে হচ্ছে, ভয়ে কিছু বলতেও পারছে না, কারণ আবির বারবার নীলাকে ওই রিমোট টেপার হুমকি দিচ্ছে। ওদিকে গরমে ঘেমে একাকার অবস্থা নীলার। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়লো নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ছিলে গেছে। ও মা গো! নীলাকে বসতে দেখে আবির হাঁটু ভেঙে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তোমায় আমি কোলেও নিতে পারবো না, লোকে খারাপ বলবে। তাই আর একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসেই গেছি। আবিরের কথা গায়ে কাটার মতো বিচ্ছে নীলার, কিন্তু ভয়ে কিছুই বলতে পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ উঠেছে। আবির নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মাঝে একটি নিরিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো ওরা। বাড়িটির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। বাড়িটা টিনের তৈরি হলেও অসম্ভব সুন্দর ও বড় বাড়ি। গেটের তালা খুলে নীলাকে নিয়ে ভেতরে গেল আবির। তারপর ভেতর থেকে গেটে তালা আটকে দিল। রঙিন টিন দিয়ে বাংলা করে তোলা 4 রুম বিশিষ্ট বাড়ি। বাড়িটির ডোয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশে রয়েছে রান্নাঘর আর বাম পাশে বাথরুম ও টয়লেট। বাড়ির উঠানটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় দুটি ছাউনিওয়ালা খাঁচা, সেগুলো খালি, হয়তো হাঁস মুরগির খাঁচাগুলো। উঠোনের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পেছনে নানা রকমের ফল ফুল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আবির নিজের হাতে রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিতে বলল, এই নাও সুইটহার্ট, আমি রিমোটটা টিপে দিয়েছি। আবিরের বলতে দেরি, কিন্তু নীলা চিৎকার করে নিজের বোরখা খুলে ছোটাছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরখা খুলে ছুঁড়ে ফেলে জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই ভয়ে। আবির হাসতে হাসতে গিয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও নীলা, শান্ত হও, এই জামার মাঝে কিছু নেই, আমি তোমায় এমনিতেই ভয় দেখিয়েছি, শান্ত হও। আবিরের কথা শুনে ছোটাছুটি বন্ধ করে শরীরের সব শক্তি দিয়ে আবিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল নীলা। তারপর কাঁদতে কাঁদতে দাঁত কিরমির করে বলল, আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাব, থাকবো না তোর সাথে এক মুহূর্তও না। নীলার কথা শুনে আবির শান্ত গলায় বলল, সরি সুইটহার্ট, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা, তোমাকে আমার কাছে এখানেই থাকতে হবে। আর আমি যা বলবো সে মতোই চলতে হবে, কারণ তোমার পালানোর সব রাস্তা আমি বন্ধ করে রেখেছি। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে লাগলো নীলা। আবির সেদিকে পাত্তা না দিয়ে বারান্দায় রাখা চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে বলল, সাপের মতো ফোঁসফোঁস করা হয়ে গিয়ে থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে অজু করে নামাজ পড়তে বসো। জোহরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। যাব না আমি রুমে, পড়বো না আমি নামাজ। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোকে তো আমি দেখে নিব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নেই, তারপর বুঝবি নীলা কি জিনিস। নীলার মুখে ছোট লোকের বাচ্চা কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল আবিরের।
আবির চেয়ার ছেড়ে দৌড়ে এসে নীলার চুলের মুঠি ধরে বলল, আজকে একবার শুনলাম তোর মুখে ওই ভাষা, দ্বিতীয়বার এই ধরনের ভাষা শুনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ভুলে যাস না আমার বাবা তোর শ্বশুর হয়। কথাটা মনে রাখবি তো ভালো, নইলে তুই ভাবতেও পারবি না তোকে আমি কি হাল করব। আর একটা কথা কান খুলে শুনে রাখ নীলা, এই বাড়িতে তোকে যদি আমি খুন করেও ফেলি রাখি না, কেউ জানবেও না। তাই আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আবির। নীলা বুঝতে পারলো আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে নাক ফুলিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটায় চোখ বুলালো নীলা। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো ও পরিপাটি, কিন্তু তবুও নীলার পছন্দ হলো না, কারণ নীলার তো দালান কোঠায় থেকে অভ্যাস, এমন টিনের ঘরে নয়। একটু পর রুম থেকে বেরিয়ে আবিরের সামনে এসে রাগী গলায় নীলা বলল, আমি গোসল করব। গোসল করবে ভালো কথা, তো তোমায় ধরে রেখেছে কে শুনি? সামনেই তো ওয়াশরুম আছে, গোসল করো গিয়ে, আমাকে বলার কি আছে? গোসল করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটা বলে নীলার হাত ধরে নিয়ে রুমে গেল আবির। তারপর আলমারি খুলে নীলাকে বলল, এখানে তোমার জন্য অনেক জামা কাপড় আর শাড়ি রাখা আছে, যেটা খুশি পরতে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলোই তো কেমন ঢিলে ঢালা ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর ফতুয়া পরবো। একবার বললে কি তোমার গায়ে কথা লাগে না নীলা, নাকি তুমি কানে শোনো না? তোমায় আমি কাল রাতে বলেছি না যে তোমার আর ওইসব জামা কাপড় পরা চলবে না, তোমাকে এগুলোই পরতে হবে এখানে থেকে। তা না হলে কিছু না পরেই থাকো, আমার কোনো সমস্যা নেই। কথাটা বলে বাঁকা হাসলো আবির। আবিরের কথা শুনে নীলা নাক ছিটকিয়ে আবিরের দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমটা অনেক সুন্দর, একদম শহরের মতো। ভেতরটা খুব সুন্দর টাইলস করা। ওয়াশরুমের ভেতর নীলা যে যে জিনিস ব্যবহার করে সব আছে, বডি ওয়াশ থেকে শুরু করে নীলার পছন্দের শ্যাম্পু। নীলা কিছুটা অবাক হয়ে গোসল করতে শুরু করলো আর মনে মনে ফোন দিয়ে আঁটতে শুরু করলো এখান থেকে কি করে পালানো যায়। গোসল শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল নীলা, কারণ ও আবিরের ওপর রাগ করে ভুলে জামা না এনে পেটিকোট ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে চলে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলোই পরে নিল নীলা। কি আজব ব্যাপার, সবকিছু নীলার সাইজের, নীলার গায়ে একদম ফিট হয়েছে। নীলা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আবির বারান্দাতে বসেছিল। নীলা বের হতেই বেশ কিছুক্ষণ নীলার দিকে হাঁ করে তাকিয়ে রইল আবির। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো হো করে হাসতে লাগলো আবির। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে আবির বলল, তুমি এটা কি পরেছো নীলা? এটাকে শাড়ি পরা বলে নাকি কাপড় বেচানো বলে? আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি কি কখনো নিজে নিজে শাড়ি পরেছি নাকি? হ্যাঁ, আমি শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পেরেছি সেভাবে পরেই বেরিয়ে এসেছি। আগে কখনো শাড়ি পরলে পার্লার থেকে লোক এসে আমায় পরিয়ে দিয়ে যেত। নীলার কথা শুনে আরো কিছুক্ষণ হেসে নিয়ে আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলাকে আচমকাই কোলে তুলে নিল। নীলা চিৎকার দিতে চাইলে আবির চোখ গরম করে নীলার দিকে তাকালো। ভয়ে নীলা আর কিছু বলল না। নীলাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিল আবির। তারপর নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, শাড়িটা খোলো নীলা। শাড়ি খুলবো মানে? কি বলতে চাও তুমি? আরে বাবা, তুমি যা যা ভাবছো তা নয়, তুমি শাড়িটা পরতে পারোনি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তুমি শাড়ি পরাতে পারো? আমি সব পারি। এখন কথা না বাড়িয়ে শাড়িটা খোলো তো দেখি। আর ভয় নেই, আমি কিছু দেখবো না। আর দেখলেই বাকি, আমি তো তোমার একমাত্র বর। কথাটা আস্তে করে বলল আবির। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? কই কিছু বলিনি তো। নীলা আর কথা না বাড়িয়ে টাওয়াল দিয়ে নিজেকে ঢেকে শাড়িটা খুলে নিল। আবির অনেক যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল নীলাকে। নীলা অবাক চোখে সারাক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। শাড়ি পরানো শেষ হলে গম্ভীর গলায় আবির বলল, অনেক বেলা হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, আমি গোসল করে আসছি। কথাটা বলে আবির চলে যেতে নীলা পুরো রুমে গেটের চাবি খুঁজতে শুরু করলো। আবির গোসল করছে আর অতীতের কথাগুলো নিয়ে ভাবছে। এদিকে নীলা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমের কোথাও নেই। তখন নীলার খেয়াল হলো আবির তো বাইরে ছিল, তাহলে চাবিটা হয়তো বাইরে আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে এলো নীলা। বাইরে সব জায়গায় খুঁজতে খুঁজতে চাবিটা বারান্দার একপাশে বেড়ার সাথে গোজা অবস্থায় পেল নীলা। নীলার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। নীলা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে।
যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়ল নীলা। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে নীলা, কিন্তু বজ্জার তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আবিরেরও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর নীলা বুঝতে পারল এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দায় চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে আবিরের উপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবেই যেন আরো বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে ধরে মুখটাতে কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়তমা, তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গেছে বুঝি? আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আবির একটা লুঙ্গি পরছে, শুধু গায়ে কোনো গেঞ্জি নেই। আবির উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বলল, এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি রাখা আছে, খেয়ে আমায় উদ্ধার করেন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছো মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি হাসলো আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলার জন্য অনেক দোয়া করলো আবির। নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলো। মোনাজাত শেষে জায়নামাজে তুলে রেখে বাইরে এসে আবির দেখলো নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারের ওপরই ঘুমিয়ে পড়েছে, আর নীলার আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে ঘুম দেখে আবিরের আর ডাকতে ইচ্ছে করলো না। তাই নীলার আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিচে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ। মাঠের ওই প্রান্তেই রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে দেখা যায় কিছু ছোট ছোট বাড়িঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক সুদৃশ্য। কিন্তু আবিরের মন এখন সেদিকে নেই। আবির তার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকে দিয়ে নীলার পাশে এসে বসলো আবির। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল নীলার। গ্রামের বাড়ির এই একটা সমস্যা, দিনের বেলায় গ্রামের সব বাচ্চা ছেলেমেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতে নিজেকে আবিরের বুকে আবিষ্কার করলো নীলা। আবির ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আবিরের এতটা কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে নীলার মনে। আবিরের ঘুমন্ত মুখটা বড়ই নিষ্পাপ লাগছে দেখতে। নীলা বেশ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ নীলাকে অবাক করে দিয়ে ঘুমন্ত আবির চোখ বন্ধ রেখেই বলে উঠল, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে, নইলে উল্টাপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আবিরের কথা শুনে বড় বড় করে তাকালো নীলা। তো তুমি তুমি ঘুমাওনি? নীলার কথা শুনে নীলাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে আবির বলল, ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী বউ এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝি ঘুম আসে চোখে? আবিরের কথা শুনে রাগ উঠে গেল নীলা। বজ্জাত ছেলে বলে কি, আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? মনে মনে কথাগুলো ভেবেই আবিরের বুক থেকে উঠে যেতে নিল নীলা। অমনি আবির নীলার আঁচল টেনে ধরে বলল, আসরের ওয়াক্ত আসার আরো একটু দেরি আছে, এখন জোহরের নামাজটা পড়ে নাও জলদি, আমার দ্বিতীয়বার যেন আর নামাজের কথা বলতে না হয়। কথাগুলো বলে নীলার আঁচলটা ছেড়ে দিল আবির। নীলাও কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে অজু করে নামাজ পড়ে নিল, কারণ এছাড়া নীলার আর কোনো উপায় নেই। নীলার নামাজ পড়া শেষ হতেই আবির বলল, এখন চুলার পাড়ে গিয়ে আমার জন্য একটু কিছু বানিয়ে আনো, খুব ক্ষুধা লেগেছে। আবিরের কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল নীলা। ফাট, তোমার কি মাথা খারাপ হয়েছে আবির? আমি এই নীলা কিনা চুলায় রান্না করব? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ও হ্যালো, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তা না এই আবির ভালোভাবে জানে। তুমি ভালোই ভালো যাবে নাকি তোমায় আমি রাগী লোকটা দেখাবো? তুমি যাই করো না কেন আবির, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব নয়। আর শুধু চুলায় কেন, আমি কোনো কিছুতেই রান্না করতে পারবো না, জাস্ট ইম্পসিবল। নীলার কথা শুনে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবির বলল, ওকে সুইটহার্ট, যেমন তোমার ইচ্ছে। কথাটা বলে নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরল আবির। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বলল,
যেহেতু তুমি আমায় কিছু বানিয়ে দিবে না খাবার জন্যে, সেহেতু আমি তোমাকেই খাবো। ক্ষুধা ক্ষুধা লেগেছে তো। আবিরের কথা শুনে নীলার বড় বড় করে তাকিয়ে তুতলিয়ে বলল, আমায় খাবে খাবে মানে? তো তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো তোমায় কে বলো নীলা? আমি তো আমার বউকে খাবো, আমার গোলো বালো নাদুস নাদুস আদরের বউটাকে। দেখো দেখো আবির, আমি কিন্তু চিৎকার করব। তুমি তুমি সত্যি একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি আমায় যাই বলো সুইটহার্ট, আমি তো তোমায় আজকে খাবই। তোমার গোলুমুলু গাল দুটো দেখেই কেমন ক্ষুধা লেগে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়াম্মি লাগবে। আবিরের কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তার উপর আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে, এটা দেখে নীলা একটা চিৎকার দিল। হ্যাঁ, আমি রান্না করবো আবির, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা থেকে মুচকি হাসলো, তারপর নীলার গালে একটু চুমু এঁকে দিয়ে বলল, পাগলি, চোখ খোলো আর তাড়াতাড়ি আমায় কিছু একটা বানিয়ে দাও, খাবো। ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম, দুজনে খাবো বলে কিন্তু একটা রাক্ষসী সব একাই খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবেও নি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলা সারা মুখে হাতে গলায় ময়দা ছড়াছড়ি। আবির পাশে চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দাটাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারোর হাসির শব্দ যেতেই আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতেই আবির আর নিজের হাসিটাকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠানে চলে গেল আবির। ও নীলা, তোমায় কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতন। তোমাকে দেখে তো আমার হাসি থামছেই না। কি? তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে না, তুমি কাপ গাছের ব্রহ্মদৈত্য। তা তো দেখেই বোঝা যাচ্ছে। কে কি নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো নীলা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতোই লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজে বাইরে এলো নীলা। আবির এখনো হেসে চলেছে আগের মতো করেই। নীলা এসে কোনো কথা না বলে ময়দা গুলে রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল আবিরের ওপর। আবিরের ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর, সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছেই না নীলার। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো নীলা। হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না? এখন নিজেকে দেখো কেমন লাগছে। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকায় নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরের ময়দা মাখা নীলার শরীরের সাথেও লেগে গেল, সাথে করে নীলার হাসিও থেমে গেল। কি হলো সুইটহার্ট, হাসি থামলো কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজ হবে না, তুমি একটা অকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খাবার পাওয়ার আশা করাটাই বৃথা। খোদায় ইচ্ছে তো করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঠিকই? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এতই যখন অপছন্দ করো তুমি আমায়, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট অসহ্য লাগে আমার আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতে নীলাকে ছেড়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ, ঠিক ভেবেছিস তুই নীলা। আমি তোকে অপছন্দ করি, ভালোবাসি না আমি তোকে। তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি আমি। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি, কেন জানিস? কারণ আমার জীবনের শোকগুলো তুই যেভাবে কেড়ে নিয়েছিস, ঠিক সেইভাবেই তোর জীবনটা বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলে নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি আমি। কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণাও করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, তাহলে সেটা তুমি নীলা, তুমি, আর কেউ নয়। তুমি আমার কাছ থেকে আমার মাথার উপরে ছাদের মতন আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে জেল খাটতে বাধ্য করেছো। বিনা দোষে পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না,
ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই আনবো। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির, আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই নীলা আবিরকে এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আম্মা, আমি কিছু দেখিনি। এই মেয়ে, এমন সারের মতন চিৎকার করছো কেন? আর কি দেখোনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি আবির! একটা মেয়ের সামনে শুধু টাওয়েল পরে বাইরে আসতে লজ্জা করে না তোমার? ছি ছি ছি, আমি কিছু দেখিনি। এ বাবা, তোমার আবার লজ্জা হচ্ছে নীলা, যে তুমি লজ্জায় মুখে ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছো? যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটা সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করে দিতে পারে, তার আবার লজ্জাও থাকে? সত্যি আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাটার মতো বিচ্ছে। নীলা ভেবেছিল আবির ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু আবির তেমন কিছুই বলল না। হঠাৎ নীলা খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো নিচে। নীলা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেললো। একটু পর আবির একটি ট্রাউজার আর একটি হাফ হাতা গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটা সুন্নতি জামা পরে নিয়েছে। নীলা, আমার সাথে এসো। কোথায় যাব? কোথায় আবার? রান্নাঘরে যাবে। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে দেখিয়ে দিব, আর তুমি শিখে নেবে। কাল থেকে কিন্তু তোমাকে সব করতে হবে। আবিরের কথার কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটি হাঁড়িতে পরিমাণ মতো চাউল দিয়ে 3টা ধোয়া দিল। তারপর আঙুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝিয়ে দিল কি করে ভাতের পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলো দিয়ে পাশে থেকে পাতলা শুকনো লাকড়িগুলো নিয়ে চুলোর মাঝে দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন লাগিয়ে চুলো জ্বালিয়ে দিল, আর সবকিছু নীলাকে বুঝে দিল। নীলা মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলার আগুন নিভিয়ে দিল আবির। তারপর বলল, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পুড়ে যাবে, তাই আগুন জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামিয়ে তারপর তোমায় ডিম ভাজতে শেখাবো। আবিরের কথা শুনে নীলা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে আবির ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সেদ্ধ দিল। তারপর চুলে বড় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিম গুলতে চলে গেল। বটির দা এনে তাতে পেঁয়াজ আর কাঁচা মরিচ কাটলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আঁচলে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে ডলে নিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট্ট কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সবকিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথা বলেনি আবিরের সাথে, শুধু চেয়ে চেয়ে আবিরের কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, নীলা, আমার পাটা না খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নীলা বলল, কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব। আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দিব, বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ ভেঙচিতে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বললে তুমি? আরেকবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো? হাসালে তুমি। তা কি কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামীকাল থেকে বুঝবে। এখন এখানে এসে আমার পা টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগে আবিরের ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ও সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর নীলা অনেক ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা। আসলে বাবা, আমি তো অফিস থেকে আর ছুটি নিতে পারবো না, তাই নীলাকে নিয়ে একটি সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। জি আচ্ছা বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখেই আবির বাঁকা হেসে বলল, ভ্রুকুচকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা,
আমি তোমার ড্যাডি, মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলে উঠল, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। আবির প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলে নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটাকে দূরে সরিয়ে ফেলল আর নীলা আবিরের বুকের ওপর পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, ও সুইটহার্ট, এমন হঠাৎ আমার বুকের মাঝে এসে আমার জড়িয়ে ধরতে তোমার খুব ভালো লাগে বুঝি, কিন্তু একটু বলে কয়ে তো আসবে। এভাবে বুকের উপর আছড়ে পড়লে তো তোমার ভারে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে বলো। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে করতে নীলা বলল, একদম ফালতু কথা বলবেন আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম তোমার জড়িয়ে ধরতে না, বরং তুমি আমায় জড়িয়ে ধরে আছো। আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখনো আমার জাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে তো কোনো জিনিসই নেই তোমার মাঝে। অবশ্য থাকবেই বা কি করে, তুমি তো বড় লোকের দেমাগি মেয়ে। টাকার গরমে মানুষকে মানুষ বলেই গণ্য করো না, আর অহংকারের আগুনে নিজের লজ্জা শরমকে পুড়িয়ে ফেলেছ। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা, ঘৃণা। কথাগুলো বলে নীলাকে ছেড়ে দিল আবির। আবিরের কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের প্রতিটি কথা যেন সূচের মতো বিচ্ছে নীলার গায়ে। নীলা ভুলে গেল ওর ড্যাডের ফোনের কথা। নীলাকে কথাগুলো বলেই আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল,